আগে জানিয়েছিলাম যে শেখ হাসিনার যুক্তিতর্ক শুরু হবে আজকে এবং সেই বিষয়ে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, শেখ হাসিনার যুক্তিতর্ক শুরু হবে আজকে, তার মানে কি শেখ হাসিনার রায় খুব জলদি আমরা পাচ্ছি কিনা? শাজমিন, ধন্যবাদ আপনাকে। দেখুন, অনেকটা তাই। একটি মামলার যুক্তিতর্ক হচ্ছে বিচারিক কার্যক্রমের শেষ ধাপ, মানে রায়ের আগের ধাপ। সুতরাং সবচেয়ে বড় যেই ধাপ যেটি থাকে বা সবচেয়ে সময় যেটিতে বেশি লাগে সাক্ষী উপস্থাপনের ক্ষেত্রে বা সাক্ষ্য গ্রহণ, সাক্ষীর জেরা, 54 জন সাক্ষীর জেরা এবং সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়ে গেছে গত বৃহস্পতিবারে। সুতরাং সবচেয়ে বড় অংশ শেষ, তার আগে তদন্ত শেষ হয়ে গেছে। আজকে থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে, এই যেটিকে আর্গুমেন্ট বলা হয়। তো এই যুক্তিতর্ক উপস্থাপনের নিয়ম হচ্ছে শুরুতে আজকে রাষ্ট্রপক্ষ করবে, প্রসিকিউটররা করবেন এবং তারা এখানে যেই সাক্ষীরা যে সাক্ষ্য দিয়ে গেছেন সেইটিকে বিচার বিশ্লেষণ করে তাদের যুক্তিগুলো তুলে ধরবেন। কেন সেই সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই তিনজনের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগগুলো কিভাবে প্রমাণিত হয়, যে সাক্ষীরা সাক্ষ্য দিয়ে গেছেন সেটি তারা যুক্তি দিয়ে, আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তারা সেটি বুঝাবেন। এর পরবর্তীতে আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি তার যুক্তি উপস্থাপন করবেন যে কেন তার আসামিরা আসলে সাক্ষীদের এই সাক্ষ্যের ভিত্তিতে এখানে এই গ্যাপ আছে, বা তার যে দাবি অনুযায়ী যে তার অপরাধগুলো কেন প্রমাণিত হয় না, সেটি তিনি যুক্তি দিয়ে তুলে ধরবেন। তার পরবর্তীতে আবার রাষ্ট্রপক্ষ আবার সেই যুক্তিগুলোর জবাব দিবেন। এইভাবে 8-9 দিন বা 10 দিন সর্বোচ্চ লাগতে পারে এখানে যুক্তিতর্ক শেষ হতে, এবং তার পরবর্তীতেই কিন্তু এই মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে, যেটি নিয়ম। আপনি যেমনটা বলছিলেন ঠিক তাই, যে যেহেতু আমি অনেক প্রসিকিউটরদের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে 8-9 দিন, সর্বোচ্চ সপ্তাহ দেড়েকের মতো লাগতে পারে, এর বেশি আর লাগার কথা নয় যুক্তিতর্ক উপস্থাপনে। তার পরবর্তীতে আদালত এটি কবে রায় দেবেন, অর্থাৎ রায়ের অপেক্ষায় থাকবে। পরবর্তীতে আদালত একটি রায়ের দিন ঘোষণা করবেন, যেটি আমরা সচরাচর দেখে থাকি। দেখুন, এর আগে চিফ প্রসিকিউটর কিন্তু তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার চূড়ান্ত রূপ আমরা দেখতে পারি, অর্থাৎ রায় দেখতে পারবো। তো সুতরাং সেটি খুবই সম্ভব, সেই 2-4 মিলালে। কারণ আজকে যেহেতু এই অক্টোবরের 10-11 তারিখের দিকে, এখন এরকম সময়ে যখন আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে, সুতরাং তার পরবর্তীতে কিন্তু আরও বেশ কয়েক মাস রয়ে গেছে ডিসেম্বর হতে। সুতরাং সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে রায়ও খুব দ্রুত সম্ভব। আরেকটি বিষয় এখানে বলে রাখা দরকার, যেহেতু রায়ের প্রশ্ন আপনি করেছিলেন, দেখুন, এটি হচ্ছে এই মামলার ট্রায়াল কোর্ট, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে হাইকোর্ট ইকুয়াল টু হাইকোর্ট সমমানের। সো এই জায়গা থেকে যদি আমরা বলি যে এটার আর কোনো হাইকোর্টের কোনো অ্যাপিল থাকবে না, সুতরাং এই ট্রাইব্যুনাল কোনো রায় দেওয়ার পরে সরাসরি অ্যাপিলেট ডিভিশনে যেতে হবে, মাঝখানে হাইকোর্ট নেই, যেহেতু এটা হাইকোর্টের সমমানে। তাহলে অ্যাপিল তখনই করতে পারবেন যে আসামি আত্মসমর্পণ করবে অথবা যে আসামি গ্রেপ্তার আছে, তার পরবর্তীতে তার আপিল শুনানির বিষয়টি সামনে আসবে। যেহেতু এই মামলার প্রধান দুজন আসামি শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা দুজনই পলাতক রয়েছেন আইনের ভাষায়, সুতরাং তাদের কোনো আপিলও থাকছে না। সুতরাং এই রায়টির কিন্তু অনেক গুরুত্ব, এবং সেটি এই যুক্তিতর্ক শেষে আমরা আদালতের উপরে নির্ভর করছে, আদালত কবে সেটির জন্য রায়ের জন্য অপেক্ষায় রাখেন। আরেকটি বিষয় বলে রাখা দরকার, দেখুন, এই মামলায় আরেকজন আসামি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি রাজসাক্ষী হয়েছেন, তিনি নিজে সব দায় স্বীকার করে নিয়ে আদালতকে বলেছেন যে তিনি যত অপরাধ আছে তিনি সেটি স্বীকার করছেন, এবং তিনি স্বেচ্ছায় ভলান্টিয়ারি তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান, এবং তিনি সেই সাক্ষ্য দিয়েছেন। এইখানে 1973 যে ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটি রয়েছে, সেই আইন অনুযায়ী যদি কেউ রাজসাক্ষী হয় বা অ্যাপ্রুভার হয়, তাহলে তিনি কিন্তু মুক্ত হবেন বা খালাস পাবেন। আদালতের সেই ক্ষমতা আইনেই দেওয়া আছে। এখন বিষয়টি হচ্ছে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেটি আদালত রাজসাক্ষী হিসেবে তার সাক্ষ্যটি গ্রহণ করছেন কিনা সেটি রায়ে বোঝা যাবে, অর্থাৎ আদালত থেকে খালাস দিবেন কিনা। তবে আইনে খালাস দেওয়ার সুযোগ আছে। এইখানে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী আমির হোসেন, তার দাবি অনুযায়ী যে রাজসাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন সেটিতে আসলে এটি প্রমাণ হয় না যে তিনি সব সত্য বলেছেন বা কিছু। সুতরাং তার দাবি অনুযায়ী তিনি খালাস নাও পেতে পারেন। আর অন্যদিক থেকে আমরা প্রসিকিউশন থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি, তারা মোটামুটি তার যে সাক্ষ্য তিনি দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট। সুতরাং সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তিনি খালাস পেলেও পেতে পারেন। পুরোটা নির্ভর করছে আদালতের উপরে। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।